হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য আমরা যে এমসিকিউ সিরিজটা চালু করেছি, আজ তার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম। আজ আমরা ক্লাস 11-এর পরমাণুর গঠন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কোনটা? অপশান চারটে দেখতে পাচ্ছ, H0, H/2π নাকি H/π। তো এটা কিভাবে করব চলো দেখে নিই। বোরের পারমাণবিক মডেলের সূত্র বা স্বীকার্য অনুযায়ী কৌণিক ভরবেগ, কোনো একটা কক্ষের কৌণিক ভরবেগ mvr = nh/2π, যেখানে n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, h প্ল্যাঙ্কের ধ্রুবক, আর m হচ্ছে ভর, v হচ্ছে বেগ, আর হচ্ছে বৃত্তাকার যে কক্ষপথ রয়েছে তার ব্যাসার্ধ। তো এই সূত্র থেকেই আমরা সর্বনিম্ন কৌণিক ভরবেগটা বের করব। তো এখানে n এর মানটা সবসময় পূর্ণ সংখ্যায় হবে, যেমন n এর মান হতে পারে 1, 2, 3 ইত্যাদি পরপর। তো সর্বনিম্ন চেয়েছে, তাহলে n এর সর্বনিম্ন মান কত? এখানে 1। তো সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে, mvr = 1 × h/2π। তাহলে মানটা চলে আসছে কি h/2π। তাহলে কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান কত হবে? h/2π। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখে নিই, কোশ্চেন নম্বর 2। দেখো, কোশ্চেন নম্বর 2তে বলেছে ক্লোরিন পরমাণুর জন্য সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l = 3 সম্পর্কটি মেনে চলে? 3, 8, 10 নাকি 16? দেখো, এই কোশ্চেনটা করার জন্য আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করে নেব। তো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। তো ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2 আর 3p5। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো n+l = 3 হতে হবে। এটা কিছু শর্তেই হতে পারে, যেমন n এর মান যদি 3 হয় আর l এর মান যদি 0 হয় তাহলে এটা 3 হতে পারে যোগফল। n এর মান যদি 2 হয় আর l এর মান যদি 1 হয় সেক্ষেত্রেও 3 হতে পারে। তোমরা বলতে পারো আরও একটা ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে 1 + 2। কিন্তু মনে রাখতে হবে n এর মান কখনোই l এর সমান বা ছোট হতে পারে না। তো এখানে যদি আমি n এর মান 1 আর l এর মান 2 নিতাম তাহলে n এর মানটা কিন্তু ছোট হয়ে যেত। তো সেরকম কোনো কক্ষক এর অস্তিত্ব নেই, তো সেটা লেখা যাবে না। তো এই দুই ক্ষেত্রেই কিন্তু n+l 3 হতে পারে। তাহলে n এর মান 3, l এর মান 0, অর্থাৎ এটা কোন কক্ষক? এটা হচ্ছে 3s কক্ষক। আর n এর মান 2, l এর মান 1, অর্থাৎ এটা কোন কক্ষক? 2p কক্ষক। তো s কক্ষকে সর্বাধিক 2টো ইলেকট্রন প্রবেশ করতে পারে আর p কক্ষকে সর্বাধিক 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তো টোটাল কটা ইলেকট্রন আছে? 2 + 6 = 8। তাহলে টোটাল 8টা ইলেকট্রন কিন্তু n+l = 3 সম্পর্কটা মেনে চলে ক্লোরিন পরমাণুর জন্য। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। চলো পরের প্রশ্নটা দেখে নিই, কোশ্চেন নম্বর 3। দেখো, নিম্নলিখিত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান? 4টে অপশান দেখতে পাচ্ছ তোমরা এখানে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে। তো এগুলোর মাধ্যমে সর্বোচ্চ শক্তি প্রকাশ করছে কোনটা সেটা বলতে হবে। তো সেই শক্তির মাত্রাটা নির্ণয় করার জন্য n+l সূত্র জানার প্রয়োজন। n+l অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর গৌণ কোয়ান্টাম সংখ্যা, এদের যে যোগফলটা হবে, এটা যার বেশি হবে তার কিন্তু শক্তিও বেশি হবে, আর যার কম হবে তার শক্তি কম হবে। এখানে কোশ্চেনে সর্বোচ্চ শক্তি বের করতে বলেছে, তাহলে আমার সবার জন্য n+l বের করে দেখব। দেখো, অপশান এতে রয়েছে n এর মান 3, l এর মান 2। তাহলে
যোগফলটা হচ্ছে 5। দ্বিতীয় ক্ষেত্রে দেখো n এর মান 4, l এর মান 2, যোগফল হচ্ছে 6। তৃতীয় ক্ষেত্রে n এর মান 4, l এর মান 1, যোগফলটা হচ্ছে 5। আর চতুর্থ ক্ষেত্রে n এর মান 5, l এর মান 0, যোগফলটা হচ্ছে 5। তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে কিন্তু বি অপশানটা n+l এর মান 6, এটাই সর্বোচ্চ শক্তি প্রকাশ করছে। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। যদি তোমাদের এরকম অবস্থা সৃষ্টি হতো যে n+l এর মান সব স্থানেই সমান, তো সেক্ষেত্রে শক্তি মাত্রা নির্ণয় করার জন্য যার n এর মান বেশি তার শক্তি কিন্তু বেশি হয়ে যেত। একটা উদাহরণস্বরূপ বলতে পারি, শেষের দুটো অর্থাৎ সি আর ডি অপশানের মধ্যে যদি কার শক্তি বেশি জিজ্ঞাসা করা হয়, দেখো দু ক্ষেত্রেই n+l এর মান 5 এসছে, তো সেক্ষেত্রে তোমার n এর ভ্যালুর দিকে দেখতে হবে, যার n এর ভ্যালু বড় তার শক্তি বেশি। তো যেহেতু এই যে 5 রয়েছে, n এর ভ্যালু বেশি লাস্টেরটাই, তো সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কিন্তু ডি অপশানের শক্তি বেশি হয়ে যেত, ঠিক আছে। কিন্তু n+l যেহেতু বি অপশানে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটার উত্তর বি হবে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নম্বর 4 দেখব। প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো, বোরের তত্ত্ব প্রযোজ্য হয় হাইড্রোজেনের মতো যারা এক ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যারা আছে তাদের জন্য কিন্তু বোরের তত্ত্ব প্রযোজ্য হবে। তো প্রথম অপশানটা দেখো হাইড্রোজেনকেই দিয়েছে। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। লিথিয়াম 2+, লিথিয়ামের 3টে ইলেকট্রন থাকে আর দুটো প্লাস চার্জ আছে, তো 3-2, এক্ষেত্রেও একটাই ইলেকট্রন আসছে। তৃতীয় অপশানে হিলিয়াম প্লাস আছে, হিলিয়ামের কাছে দুটো ইলেকট্রন থাকে, একটা প্লাস চার্জ, তাহলে বিয়োগ করলে এক্ষেত্রেও এক ইলেকট্রন সিস্টেমই এটা। তারপর লিথিয়াম প্লাস করি, লিথিয়ামের কাছে 3টে ইলেকট্রন থাকে, একটা যদি আমরা মাইনাস করে দিই প্লাস চার্জের জন্য, তো দুটো ইলেকট্রন থাকছে। তো কোনটা প্রযোজ্য নয় বলেছে, তাহলে H প্রযোজ্য, Li2+ প্রযোজ্য, He2+ প্রযোজ্য, কিন্তু লিথিয়াম প্লাস কিন্তু বোরের তত্ত্বের জন্য প্রযোজ্য নয়, কারণ এর ইলেকট্রন কটা দুটো আছে। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান নাম্বার ডি, লিথিয়াম প্লাস কিন্তু বোরের তত্ত্ব মানে না। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 5 দেখতে পাচ্ছ স্ক্রিনে। এস উপকক্ষের কৌণিক ভরবেগের মান কত? দেখো, কৌণিক ভরবেগের মান নির্ণয়ের জন্য আমরা সহজভাবে mvr=nh/2π সূত্রটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে দেখো কোনো n এর ভ্যালু দেওয়া নেই, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া নেই। তো আমরা কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু না থাকলে ওই সূত্রটা ইউজ করতে পারবো না। এক্ষেত্রে উপকক্ষের কৌণিক ভরবেগ বের করার একটা সূত্র আছে, এটাকে কক্ষকীয় কৌণিক ভরবেগও বলা হয়। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে √L × L+1 × h/2π। এটা হচ্ছে কক্ষকীয় কৌণিক ভরবেগ বা উপকক্ষের কৌণিক ভরবেগ বের করার সূত্র। তো এসের জন্য এল এর মান কত? এস উপকক্ষের জন্য এল এর মান হচ্ছে 0, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করব। তো দেখো এল 0 হয়ে যাচ্ছে, তো পুরো মানটাই কিন্তু ওই জন্যে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান নাম্বার সি, এস উপকক্ষের কৌণিক ভরবেগের মান হচ্ছে 0। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 6, 4p উপকক্ষের কৌণিক নোডের সংখ্যা কত জিজ্ঞাসা করেছে? 4, 3, 2 নাকি 1? দেখো, কোনো উপকক্ষের নোডের সংখ্যা যদি বের করতে হয় তার সূত্র হচ্ছে n-1, ঠিক আছে। এটা হচ্ছে নোডের সংখ্যা, এটা হচ্ছে নোড। কিন্তু যদি রেডিয়াল নোড জিজ্ঞাসা করে, রেডিয়াল নোড, সেক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এবং n-l-1 আসবে।
আর যদি কৌণিক নোড বা অ্যাঙ্গুলার নোড বের করতে দেয়, কৌণিক নোড বা অ্যাঙ্গুলার নোড, সেক্ষেত্রে অনলি এল। দেখো এই দুটো যোগ করলেই কিন্তু এই এল কেটে যাবে এবং n-1 আসবে। তাহলে মোট নোড n-1 মনে রাখবে, রেডিয়াল নোড n-l-1 আর কৌণিক নোড অনলি এল। এখন কোশ্চেনে দিয়েছে 4p উপকক্ষের কৌণিক নোডের সংখ্যা কত। তাহলে উপকক্ষটা 4p, এই উপকক্ষের n এর মান কত 4 আর l এর মান কত 1। তাহলে কৌণিক নোডের সূত্র অনলি এল। তাহলে এর কৌণিক নোড কতগুলো হবে? এর কৌণিক নোড হয়ে যাবে 1, কারণ এর n এর মানই কিন্তু 1। তাহলে কৌণিক নোড হয়ে যাবে 1। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই, কোশ্চেন নম্বর 7। দেখো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, তাহলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত? লক্ষ্য করে দেখো, লিথিয়াম 2+এও একটাই ইলেকট্রন আছে আর হাইড্রোজেনে তো অবশ্যই একটা ইলেকট্রন আছে। তো এর জন্য একটা ব্যাসার্ধের সূত্র আমাদের জানা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে Rn = R1 × n²/z। জেড হচ্ছে প্রোটন সংখ্যা, এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মানে কোন কক্ষে ইলেকট্রনটা আবর্তন করছে সেই কক্ষের মানটা আমার এনের জায়গায় বসাতে হবে। আর R1 হচ্ছে প্রথম কক্ষের ব্যাসার্ধ। তো হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.53 অ্যাংস্ট্রম। যেহেতু একটা ইলেকট্রন আছে, তো প্রথম কক্ষেই ইলেকট্রনটা ঘুরছে, তাই এনের মান 1। আর লিথিয়ামের জন্য জেডের মান কত? অবশ্যই 3, লিথিয়ামের 3টে প্রোটন থাকে, তো জেডের মান 3। তো ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নাও একটু, 0.53/3। তো এটা করলে কত আসবে? প্রায় 0.17 আসবে। ঠিক আছে, 0.17 অ্যাংস্ট্রম। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 হলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ 0.17 অ্যাংস্ট্রম হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নম্বর 8 দেখব। প্রদত্ত কোণটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? 4টে অপশন দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটার আমাদের ইলেকট্রন বিন্যাস করে এদের মধ্যে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে বের করে নিতে হবে। দেখো অপশন এতে দিয়েছে ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজে 25টা ইলেকট্রন থাকে। তো আর্গনে 18টা ইলেকট্রন হয়ে গেল। তারপর হয় 4s2 আর 3d5, এই হচ্ছে 25-এর হিসাব। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এই 4s-এর এখান থেকে দুটো ইলেকট্রন বেরোবে, কারণ এটাই সবচেয়ে শেষ কক্ষ। তো 4s-এর এখান থেকে বেরোলে এখানে 0 হয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা 3d-তে 5টা ইলেকট্রন আছে। তো আমরা কক্ষক দিয়ে বের করে নেব 3d-তে যে 5টা ইলেকট্রন রয়েছে এটা কিভাবে আছে, এখানে একটা, তারপরে এরকম 5টা পরপর সাজিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে 5। Fe2+-এর আমরা করে দেখব। Fe2+, এর কাছে 26টা ইলেকট্রন থাকবে। তো একইভাবে আর্গন 4s2 3d6 হবে, কিন্তু এখান থেকে যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, একইভাবে 4s 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো 6টা ইলেকট্রন আছে, তো সজ্জাটা আমাদের বের করে নিতে হবে। টোটাল 5টা কক্ষক। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আর এই যে 6টা। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা হলো? 4টে হয়ে গেল, এটা যুগ্ম হয়ে গেছে। তাহলে এন এখান থেকে কত চলে আসছে? 4। তারপর দেখো ক্রোমিয়ামের যদি আমরা করি, ক্রোমিয়ামের টোটাল 24টা ইলেকট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস একটু আলাদা হয়। আর্গন 4s1 3d5, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো যদি কক্ষকগুলো আমি এঁকে নিই, এর কোনো আয়ন নেই, ওই জন্য কিন্তু কোনো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায়নি। তো কক্ষকগুলো দেখাচ্ছি আমি, 1 2 3 4 5। এখানে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5। আর এই 4s-এও কিন্তু একটা ইলেকট্রন আছে। তাহলে টোটাল অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হতো এখানে 6। আচ্ছা, লাস্ট কি আছে? কপার 2+। কপারের কাছে 29টা ইলেকট্রন থাকে।
এবং ইলেকট্রন বিন্যাস হয় আর্গন 4s1 3d10। তো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই 4s-এ 0 হয়ে যাবে আর 3d-তে 9 হয়ে যাবে। তাহলে এরকম এই কক্ষক দিয়ে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে বের করে নেব। যেহেতু 4s ইলেকট্রন নেই তো 4s-টা আঁকলাম না। 3d-তে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সব দেখো যুগ্ম হয়ে যাচ্ছে। অযুগ্ম কটা থাকছে? একটা থাকছে। এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কোনটায় আছে। এটাই 5টা, এটাই 4টে, এটাই 6টা, এটাই 1টা। তাহলে সর্বোচ্চ কোনটা? নিশ্চয়ই ক্রোমিয়াম। ক্রোমিয়ামে সর্বোচ্চ 6টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে অপশান নাম্বার সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অযুগ্ম ইলেকট্রনের ব্যাপারটা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে এটা আরেকবার প্র্যাকটিস করবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নম্বর 9 দেখব। দেখো বলেছে যদি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 0 হয় তাহলে ভরবেগের অনিশ্চয়তা কত। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রশ্ন। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সূত্রটা আগে আমরা লিখে নেব। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়াল টু h/4π। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির এক সূত্রটা। তো এই অনিশ্চয়তা নীতির সূত্রতে আমরা অবস্থানের অনিশ্চয়তাকে ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি। ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, 4π হচ্ছে ধ্রুবক। তো অবস্থানের অনিশ্চয়তাটা বলেছে 0, তার মানে হচ্ছে ডেল্টা এক্সের মান 0। তো আমরা এইভাবে করি, ভরবেগের অনিশ্চয়তা বের করতে দিয়েছে। ডেল্টা পি ইকুয়াল টু কী আসছে? h/4π ইন্টু ডেল্টা এক্স। তো ডেল্টা এক্সের মানটা 0 বলেছে, এবার আমরা পুট করে দিচ্ছি h/4π ইন্টু 0। তাহলে নিচে 0 চলে আসছে, ডেল্টা পি ইকুয়াল টু h/0। তো নিচে হরের এখানে 0 আছে, তো কিছু সামথিং হরে 0 থাকলে এটা কিন্তু অসীম বোঝায় বা ইনফিনিটি বোঝায়। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? যে ভরবেগের অনিশ্চয়তা হবে অসীম বা ইনফিনিটি। অপশান নাম্বার সি। চলো পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নম্বর 10 দেখে নেব। দুটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 4000 অ্যাংস্ট্রম ও 2000 অ্যাংস্ট্রম, তাদের শক্তির অনুপাত জিজ্ঞাসা করেছে। তো দেখো প্ল্যাঙ্কের একটা সূত্র আছে, সেটা হচ্ছে E ইকুয়াল টু এইচ নিউ। নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর ই হচ্ছে শক্তি। তো এখান থেকে আমরা এই কম্পাঙ্ককে আমরা লিখতে পারি আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূত্রটা এসে দাঁড়ায় ই সমান সমান hc/λ। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক আর সি হচ্ছে আলোর বেগ। যেহেতু এই দুটো কনস্ট্যান্ট থাকে তাই আমরা ডিরেক্টলি এখান থেকে ই ভ্যারিজেস 1/λ করে দিতে পারি, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে আছে। তো E1/E2 এখান থেকে কি আসবে? ব্যস্ত সম্পর্ক যেহেতু, তো λ2/λ1 আসবে। তো এখানে দেখো দুটো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 4000 আর 2000। মানে প্রথমটার হচ্ছে 4000, তার মানে নিচে 4000 আসবে, আর প্রথমটার আর দ্বিতীয়টার হচ্ছে 2000, তো উপরে 2000 যাবে। তো এটা কাটাকুটি করে দিই, কাটাকুটি করলে দেখো 1/2 আসছে। তাহলে এদের শক্তির অনুপাতটা কী হবে? E1:E2টা কত হবে? 1:2 হয়ে যাবে। তাহলে কোনটা সঠিক উত্তর? অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হবে। তো প্রশ্নটা আশা করি বুঝতে পেরে গেছো। তো এই প্রশ্নগুলো পরমাণুর গঠন চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আরও একবার প্র্যাকটিস করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সবাইকে থ্যাংক ইউ, বাই।